রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চরমে। চালকরা যানবাহনের কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। আর এতে করে কিন্তু চরম প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানে। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। মোহাইমিনুর খান উপর প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনেও ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি। আস্তে 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 এই পর্যন্ত আসছি, পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা, ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে। কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবি করেছে পাম্প মালিকরা। এ নিয়ে 30 জুলাই পাম্প বন্ধের কর্মসূচিও দেয় তারা। তবে এবার তা স্থগিত করে নতুন করে আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। যদি সমস্যার সমাধানসমূহ যথাযথভাবে সমাধান না হয়, তবে আমরা আগামী মাসের 23শে আগস্ট তারিখ থেকে আমরা সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখবো। স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মাত্র 2 PSI মিলছে বলে অভিযোগও করেন তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে দুর্ঘটনা কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের 50% মেরামত সম্পন্ন হবে। আর পরের সপ্তাহ থেকেই কিন্তু পুরোপুরি চালু হবে। ফলে গ্যাসের সরবরাহ সংকট যেটা আছে সেটা অনেকটাই কেটে যাবে। ঠিক এমনই প্রত্যাশা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাবিনীর রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে 270 কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন আর বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে গ্যাসের সংকট। সচিবালয়ে এরই ব্যাখ্যা দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস, দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটি ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। তবে আগামী সপ্তাহে 50% মেরামত শেষ হলে আংশিক, আর তারপরের সপ্তাহে পুরো সচল হলে সরবরাহ সংকট কেটে যাবে প্রত্যাশা প্রতিমন্ত্রীর। তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। স্থানীয় উৎপাদন আমদানি করেও গ্যাসের চাহিদা মেটানো যাচ্ছে না, যে কারণে কারখানায়ও জ্বালানি সংকট হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন জ্বালানি প্রতিমন্ত্রী, বড় ইন্ডাস্ট্রি সে তার মতো করে একটা করবে, এটার জন্য এটা ট্যাঙ্কারে আসবে। আমরা চিটাগাং পোর্টে ধরেন ট্যাঙ্কারটা রিলিজ হবে, আমরা দেখি না 20 ফিট ট্যাঙ্কার বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চিটাগাংকে, ঠিক ওই একেবারে
বড় ট্রেলারে করে ওই ট্যাঙ্কার চলে যাবে পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘমেয়াদে ভোলায় গ্যাসের চাহিদা পূরণ করে বাকিটা এলএনজিতে রূপান্তর করে অন্য অঞ্চলে সরবরাহ করা হবে পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী। ভোলায় স্থাপিত শিল্প কলকারখানার, ভোলায় স্থাপিত পাওয়ার প্ল্যান্টের ভোলার সকল চাহিদা পূরণ করবার পরে যদি উদ্বৃত্ত গ্যাস থেকে থাকে সেইটা আমরা আনতে চাই। শারমিন নীরা, ৭১, ঢাকা। অবশেষে কাজ শুরু হলো চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলের। চট্টগ্রামের আনোয়ারায় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের একাধিক মন্ত্রী, বেজা চেয়ারম্যান সহ উচ্চতর ব্যক্তিরা। এ সময় অর্থমন্ত্রী জানান, শুধু চীন নয়, সব বাণিজ্যিক অংশীদার দেশকে সমান সুযোগ দিতে চায় সরকার। এর আগে কিন্তু বিডিআর চেয়ারম্যান জানিয়েছেন আগামী ১.৫ বছরের মধ্যে কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন রাকিব হোসেন, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। কাজ শুরু উপলক্ষে আগে থেকেই প্রস্তুত আনোয়ারার এই চীনা অর্থনৈতিক অঞ্চল। দুপুর ১২টার দিকে যেখানে আসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, চীনা রাষ্ট্রদূত সহ আরও অনেকে। ১ দশক পর নতুন আনুষ্ঠানিকতায় আবারও শুরু হলো প্রকল্পটির উন্নয়ন কাজ। আলোচনার শুরুতে প্রকল্প বাস্তবায়ন ও বিনিয়োগ নিয়ে নানা প্রতিশ্রুতি দেন চীনা রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা, জানিয়ে আশ্বস্ত করেন অর্থমন্ত্রীও। বলেন, বিনিয়োগ আনতে এই সরকার প্রতিজ্ঞ। আর বিডা চেয়ারম্যান জানান, আগামী ১৮ মাসের মধ্যে এখানে কারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী। জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে? ওনারা প্রথমে বলেছিলেন ৩ থেকে ৫ বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে ১৮ মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। এবং ওনাদের যে চেয়ারম্যান ছিলেন উনিও প্রমিস করেছেন তারপরে যে প্রথম ১৮ মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরিটা প্রোডাকশনে আমরা এই এলাকায় দেখতে পাবো। এখানে ১ লক্ষের অধিক লোক চাকরি করবে। এখানে $৫০০ মিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু আমি যদি অবকাঠামোগত সবকিছু নেই, এখানে টোটাল $১ বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট হবে। চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলের রাস্তাঘাট, গ্যাস বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক উন্নয়নে ৪,৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় বর্তমান সরকার, যা যৌথভাবে বাস্তবায়ন করবে বেজা, বিসি, ইআইজেড ও সিআরবিসি। অর্থমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিনিয়োগ করতে আগ্রহী সব বাণিজ্যিক অংশীদারকে একই সুবিধা দিবে সরকার। মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি করা। কেন বিনিয়োগ নির্ভর? বিনিয়োগ নির্ভরের মাধ্যমে বাংলাদেশের গ্রোথ যদি আমরা বাড়াতে চাই, বাংলাদেশে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি 2034-এ, সেখানে যেতে হলে আমাদেরকে বিনিয়োগ ছাড়া, এবং মোস্টলি প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট সেক্টর বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব ফর অল ইনভেস্টার্স, এবং প্রত্যেকটা ফেজে, এইটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। নতুন প্রকল্পের সূচনা উপলক্ষে চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে গাছের চারাও রোপণ করা হয়। আজকের এই আনুষ্ঠানিকতা তখনই পূর্ণতা পাবে যখন প্রত্যাশিত বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত হবে। এজন্য যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন, না হলে ভেস্তে যাবে সবই। রাকিব হোসেন, ৭১, আনোয়ারা, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এজন্য শিশু শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2025-26 এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সব কথা বলেন। প্রতিটি সংবাদ মাধ্যমকে গুরুত্ব দিয়ে নতুন করে খবর প্রকাশের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেছেন, নতুন করে আয়োজনটি বাংলাদেশের ভবিষ্যৎ। দেশের আলো বাতাস পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রতি বছর 1টি করে গাছ লাগাতে হবে। একই সাথে প্রকৃতির প্রতিটি পশু পাখির প্রতি যত্ন নিতে হবে। শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলার মাধ্যমে দেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে গ্যালারিতে হাজার হাজার ছোট বন্ধুরা তোমরা বসে আছো, তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে,
তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে এই খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশের বের হবে যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগামীকাল সংসদ ভবনে সকাল 11টায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে এই বৈঠক করবেন সিইসি এএমএম নাসিরুদ্দিন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত শুক্রবার গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। সকালে রংপুরের টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। শাহিন আলমের ছবিতে শাহবাজ আহমেদের প্রতিবেদন। সোমবার সকালে নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাতে ইসলামীর আমিরকে দলের গঠনতন্ত্র পরে দেখার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামাত আদৌ গণতান্ত্রিক দল কিনা। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোগী ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজশাহী ও রংপুর বিভাগকে কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। রংপুর, রাজশাহী এই বিভাগগুলোকে তিনি এগ্রিকালচার হাব, কৃষি কেন্দ্র করতে চান এবং এগুলোর ক্ষেত্রে তিনি সমস্ত বড় বড় সঙ্গে সঙ্গে মাঝারি বা ছোট যারা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করবে তাদেরকে নিয়ে এসে তিনি কৃষিজাত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে চান। এ সময় নতুন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় 1.5 মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালটিকে 3টি শর্তে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এবং আজ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সই করা যে প্রজ্ঞাপন, সেখানে কিন্তু তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয় 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর কর্তৃপক্ষ আপিল করে, তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন করে, শেষে প্রতিবেদন জমা দেয় এবং তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়। তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্ত বলছে, হাসপাতাল পরিচালনায় 1982 বিধান যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক এবং নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত মানতে ব্যর্থ হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনি ব্যবস্থা নিতে পারবে। বিগত 6 জুন 2026 তারিখে আদ্দিন মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হয়েছিল। 6 জন নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে
সরকার এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আইন অনুযায়ী 30 দিনের ভিতরে আপিল দায়ের করা হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। আমরা সকলেই প্রত্যাশা করব আদ্দিন হাসপাতাল একটি স্বল্প মূল্যের হাসপাতাল, মানুষকে মানবিক দৃষ্টিকোণ থেকে সার্ভিস দিয়ে থাকে। আমরা প্রত্যাশা করব আদ্দিন হাসপাতাল পেশাগতভাবে অত্যন্ত দরদ নিয়ে সেন্সিটিভিটির সহিত মানুষকে এই ধরনের সেবা প্রদান করবে এবং বাংলাদেশের লোয়ার মিডল ক্লাস এই হাসপাতালের মাধ্যমে উপকৃত হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার প্রতিটি মানুষের অংশগ্রহণ। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিউদ্দিন স্বপন জানালেন, কর্মসূচি সার্থক করায় যথেষ্ট নয়, চারা গাছগুলো পরিচর্যা করে শেষ অবধি এটিকে বৃক্ষে রূপান্তর করতে হবে। তথ্যমন্ত্রী আরও বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজের বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নদী, খাল আর দিগন্ত জোড়া সবুজে মোড়ানো এক জনপদ বরিশাল। প্রকৃতি যেখানে প্রতিদিন নতুন করে আঁকে জীবনের ছবি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতির ভাষা। বাড়ছে নদী ভাঙন আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে দক্ষিণাঞ্চলের মানুষ। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে পরিবেশ সংরক্ষণকে উন্নয়নের অন্যতম অঙ্গ হিসেবে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, যার ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে 25 কোটি বৃক্ষরোপণের এক বৃহৎ কর্মসূচি। সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বরিশালে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। নগরীর স্বনির্ভর খালের দুপাশে 800 চারা গাছ রোপণের এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী জানান, বৃক্ষরোপণ কর্মসূচি সফল করাই যথেষ্ট নয়, বরং পরিচর্যা করে প্রতিটি চারা গাছকে বৃক্ষে রূপান্তর করতে হবে। এজন্য সবার অংশগ্রহণ চান তিনি। আগামী 5 বছরে ন্যূনতম 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করা যথেষ্ট নয়, কারণ বৃক্ষ রোপণ করার পরে, চারা রোপণ করার পরে ওটাকে বৃক্ষে রূপান্তরিত করার যে পর্ব, সেই পর্বতে যে এলাকায় চারা রোপণ করা হবে সেই এলাকার স্থানীয় জনগণের একটা সম্পৃক্ততা দরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে জলবায়ু সমস্যা আজকে পৃথিবীর একটা অন্যতম সমস্যা, এবং আমাদের এই গ্রহ যদি বিপদগ্রস্ত হয় তাহলে আমাদের পালিয়ে যাওয়ার জন্য আরেকটা গ্রহ নাই। ফলে এই গ্রহকেও আমাদের সকলকে ধরে রাখতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটারের কিছু বেশি উঁচুতে অবস্থান হয় ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল। প্রকৃতিকে রক্ষায় এখন সবচেয়ে বড় আশ্রয় আরও বেশি সবুজ। তাই 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সরকারি উদ্যোগই নয়, এটি পরিবেশ রক্ষায় জাতীয় অঙ্গীকার, যেখানে প্রত্যেকটি নাগরিকই হতে পারেন একজন সবুজের যোদ্ধা। শফিকুল হক, 71, বরিশাল। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থীর পেছনে বছরে ব্যয় সোয়া 5 লাখ টাকা, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তা মাত্র 763। এই হলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মাথাপিছু ব্যয়ের চরম বৈষম্যের চিত্র। এবং এই ভয়ঙ্কর বৈষম্যের চিত্রটা উঠে এসেছে পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে। সেখানে বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ব্যয় বরাবরই পিছিয়ে বাংলাদেশ। তার উপর কাঙ্ক্ষিত সুফল আসছে এই সমস্ত কারণে। ইমদাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার সবচেয়ে উপযোগী প্রতিষ্ঠান বুয়েট। বর্তমানে যেখানে শিক্ষার্থী 1010, এই শিক্ষাঙ্গনটি মূলত চলে নিজস্ব আয় এবং সরকারি অর্থে ভর করে।
পরিসংখ্যান ব্যুরোর সবশেষ প্রকাশিত তথ্য বলছে 2023 সালে এখানকার প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকার ব্যয় করে 2,84,000 টাকা। আমরা মড অ্যাপ ইউজ করি, যেগুলো হচ্ছে আমরা ফ্রিতে অনলাইনে পাই। যদি হচ্ছে সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে আমরা এটা পাই, লাইসেন্সগুলো পাওয়া যায়, তাহলে অনেক ভালো হতো। অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন রিসার্চ করার জন্য কোনো ফান্ড খুঁজবো, তখন আসলে ভার্সিটির কাছে যদি না পাই, তাহলে আমরা এই রিসার্চের ফান্ডটা কার কাছে খুঁজবো? দেশের শতবর্ষী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিছুটা ভিন্ন। 36,000 ছাত্রছাত্রীর এই বিদ্যাপীঠে একই বছর মাথাপিছু ব্যয় ছিল 2.5 লাখ টাকার উপরে। ভর্তি হওয়ার পর থেকে নানান ধরনের অনিয়ম দেখতে পাচ্ছি। এখন আমরা বলতে পারি যে না, আমি আসলে এই মানের সেবাটা পাচ্ছি না। আমাদের গবেষণার হার কম, আমরা গবেষণায় সেরকম সাহায্য পাই না, বাজেট পাই না। আমাদেরকে বলা হয় যে তোমাদের সেই অর্থ নেই যে আমাদেরকে সাহায্য করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। প্রত্যেকটা খাতে হচ্ছে আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। কোথাও আমরা পর্যাপ্ত যে সার্ভিসটা পাওয়ার কথা, ওই সার্ভিসটা আসলে আমরা পাচ্ছি না। তবে এক্ষেত্রে সবার উপরে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যেখানে 2023 সালে শিক্ষার্থী প্রতি খরচ ছিল 5.5 লাখ টাকা। আরেক বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তা 4,65,000 টাকা। আর এসব অর্থ যোগান দেওয়া হয় প্রতি বছরের বাজেট বরাদ্দ থেকে। কিন্তু প্রশ্ন হলো, কতটা নিশ্চিত হচ্ছে সঠিক ব্যবহার? এই টাকাটাও দেখা যাবে যদি এটা পার্সেন্টেজ করেন, এখানে 70 থেকে 80% টাকা কর্মচারী কর্মকর্তা শিক্ষকদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসের পেছনে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের যিনি ট্রেজারার আছে, ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার, ওনার কোনো প্রপার প্ল্যান নাই। এই বাজেট সংকটের পরে আমরা ডাকসুর পক্ষ থেকে যে ফান্ড নিয়ে আসছি, সেটাও আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমাদের ফান্ডগুলোকে তারা আটকে রাখছে। দেশে দক্ষ মানব সম্পদ তৈরি এবং শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতি বছরই ব্যয় বাড়ে সরকারের, কিন্তু বরাবরই প্রশ্ন থেকে যায় গুণগত মান নিয়ে। বিশেষ করে গবেষণা, শিক্ষক নিয়োগ কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণের বদলে বাড়তি গুরুত্ব পায় ভবন ও অবকাঠামো নির্মাণ। এছাড়া মানসম্মত পরিবেশের ঘাটতিও রয়েছে প্রতিষ্ঠানগুলোতে, ফলে মেলে না কাঙ্ক্ষিত ফলাফল। অন্যদিকে বড় একটা অংশই পড়াশোনা শেষ করে পাড়ি জমান বিদেশে। এই খরচটা কি মানসম্মত শিক্ষা তৈরির জন্য বিনিয়োগ হচ্ছে? আমরা বারবার শুনি যে গবেষণায় কোনো বরাদ্দ নেই, বা যা আছে সেটাও সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। খরচ হচ্ছে, কিসে হচ্ছে? আরও হয়তো অবকাঠামো হচ্ছে, শিক্ষকের সংখ্যা হয়তো বাড়ছে। তো খরচের বিন্যাসটাও কিন্তু এখানে একটা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে চরম বৈষম্য। যেমন মাথাপিছু 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত খরচের বিপরীতে নামমাত্র বরাদ্দ থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। 2023 সালে শিক্ষার্থী প্রতি যা ছিল মাত্র 763 টাকা। বিশ্লেষকদের মতে শিক্ষিত বেকার বাড়ার অন্যতম কারণ এটি। প্রতি শিক্ষার্থীর পিছনে সরকার কত ব্যয় করছে, কিন্তু এটি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাকি প্রতি শিক্ষার্থীর পিছনে ব্যয় করা অর্থ তার অর্থের বিনিময়ে কি পরিমাণ আউটকাম আসছে, সেটি হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। তথ্য অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও মাথাপিছু ব্যয় 4 লাখের কাছাকাছি, আর 2 লাখের উপরে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে প্রতি বছরই ব্যয় বাড়ছে শিক্ষা খাতে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে গুণগত মান আর স্বচ্ছতার বিচারে। ফলে বিপুল অর্থ খরচের বিপরীতেও সুফল মিলছে না গুরুত্বপূর্ণ এই খাত থেকে। ইমদাদ হোসেন, 71, ঢাকা। একজন প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ফেসবুক রিলস, সেখানে না ছিল কোনো আপত্তিকর দৃশ্য, না ছিল কোনো বক্তব্য, তবু সেই ভিডিও ঘিরে শুরু হয় তীব্র ট্রল, কটূক্তি আর সাইবার বুলিং। তবে এর বিরুদ্ধে কিন্তু অভিনব প্রতিবাদ করেছেন শিক্ষকরাও। একই গানের সঙ্গে রিলস বানিয়ে তারা সংহতি জানাচ্ছেন। একজন সংসদ সদস্য বলেছেন, সুস্থ ধারার চিন্তা কমে যাওয়ায় ওই নারী শিক্ষক ট্রলের শিকার হয়েছেন। আমরা সহকর্মী জুলিয়া তানহার একটা প্রতিবেদন দেখে নিই। একটি সাধারণ রিলস ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিউটি রানী পাল। ডিফারেন্ট টাচ ব্যান্ডের জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলোর সঙ্গে তৈরি ভিডিওটি পোস্টের পরেই শুরু হয় বিতর্ক। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রল, কটূক্তি ও সাইবার বুলিং। একজন শিক্ষিকা এমন ভিডিও করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়, এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। এর মধ্যে শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের গুজব ছড়িয়ে পড়ে। কোনো স্টেপ নেওয়া হয় নাই। এটা আমাদের কালকে মন্ত্রী মহোদয় এখানে একটা ইস্যু বলছে যে এটা কোনো অন্যায় উনি দেখেন নাই। এতে এখানে অন্যায় নাই, সেখানে তো স্টেপ নেওয়ার
কোনো সুযোগ আছে কিনা। ভিডিওটি সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 2019-এর নির্দেশিকায় সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন বিষয় প্রকাশ না করার কথা বলা হয়েছে। এছাড়া বিভ্রান্তিকর, আপত্তিকর বা শৃঙ্খলা বিরোধী কোনো বিষয় প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে সেখানে ব্যক্তিগত নাচ, গান বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশকে আলাদাভাবে নিষিদ্ধ করা হয়নি। কোনো আইনের কোনো ধারায় কোনো অপরাধ হয়নি। এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। আমাদের সুস্থ বিনোদনের অভাব, সুস্থ চিন্তার অভাব এবং সুস্থভাবে কোনো কিছু দেখবার যে দৃষ্টিভঙ্গি সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। সরকারের মধ্যে উগ্রবাদীদেরকে তুষ্ট করার একটা প্রবণতা এবং উগ্রবাদীদের মাথায় হাত রেখে দেশ চালানোর একটা প্রবণতা। তবে সমালোচনার বিপরীতে বিউটি রানী পালের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য শিক্ষক শিক্ষিকারা। একই গানের সঙ্গে রিলস তৈরি করে তারা সাইবার বুলিং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। এক বছরে দেশে ধর্ষণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 2025 সালে এই অপরাধের শিকার হয়েছেন 748 জন নারী এবং কন্যা শিশু, যা আগের বছরের তুলনায় 53.6% বেশি। সোমবার এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ফৌজিয়া মুসলিম বলেন, নৈতিক স্থলন হলে কারো সংসদ সদস্য পদে থাকা উচিত নয়। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। নারী ও কন্যাদের নির্যাতনের চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। এখানে তুলে ধরা হয় বিগত বছরের নারী ও কন্যা শিশু নির্যাতনের গবেষণাভিত্তিক সমীক্ষা। 14টি জাতীয় দৈনিক পত্রিকাকে বিশ্লেষণ করে সংগঠনটি জানায় 2025 সালে নারী ও কন্যা শিশু নির্যাতনের সংখ্যা ছিল 2808টি, যা 2024 সালের তুলনায় 283টি বেশি। সংগঠনটি আরও জানায় সবথেকে বেশি বেড়েছে ধর্ষণের সংখ্যা। যেখানে 2024 সালে ধর্ষণের সংখ্যা ছিল 487টি, সেটি 2025-এ বেড়ে দাঁড়ায় 748টি। সাধারণ নির্যাতন এখন সরাসরি হচ্ছে হত্যায় রূপ নিচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে হত্যার মাত্রাটা অনেক বেশি। এসবের পিছনে রাজনৈতিক ক্ষমতার দাপট, বিচারহীনতার সংস্কৃতি আর এলাকাভিত্তিক কিশোর গ্যাং কালচারকে দায়ী করা হয়েছে। সহিংসতা বাড়লে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সমগ্র জনপদের সব মানুষেরই জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়। সেই বিষয়টা আমার মনে হয় যে আমাদের সবসময় মনে থাকা উচিত। তিনি আরো বলেন, কারো চারিত্রিক স্খলন হলে তিনি সংসদ সদস্য পদে থাকতে পারেন না। আমাদের সংসদ ভিন দেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বেন সেরকম সংসদও চাই না। আমরা এরকম সংসদও চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। যে গোষ্ঠীর স্বার্থে রাজনীতি পরিচালিত হয় সেই গোষ্ঠীর স্বার্থই নারীর বিচার প্রাপ্তিতে বাধা সৃষ্টি করছে। এদিকে সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য 20 ধরনের সুপারিশ দেয় মহিলা পরিষদ। যদি আপনারা গণমাধ্যমে আনেন। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।